নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। অনেকেই ভাবছেন যে বাংলাদেশ তো আপনি তো নিশ্চয়ই বাংলাদেশ নিয়েই প্রোগ্রাম নামাবেন বা আজকের শো করবেন। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের উপর আদৌ কি এখন পশ্চিমা শক্তি থেকে শুরু করে কেউ কি আর আগ্রহী? তার কারণ হচ্ছে পরিস্থিতির তো আমূল বদল ঘটে গেছে। গত শুক্রবার থেকে ইসরায়েল এক তীব্র আঘাত আনে হচ্ছে ইরানের উপর, এবং আঘাত এতটাই তীব্র ছিল যে তীব্রতায় অনেক পরমাণু বিজ্ঞানী এবং হচ্ছে সে দেশের যিনি সেনাপ্রধান তিনি নিহত হয়েছেন, এবং তার সাথে আরও কয়েকজন। পাল্টা প্রত্যাঘাত হয়েছে, এবং যেটা আয়রন ডোম বলা হয়, সে আয়রন ডোমকে যেটা ইসরায়েলের কাছে 90% সিকিউরিটিকে সে গ্যারান্টি করে, এবং সেই ফাঁক গলে সেখানে গিয়ে আঘাত আনে। বিশেষ করে তেল আবিব যে রাজধানী এবং অন্যান্য বেশ কিছু শহরে গিয়ে সেটা বেসামরিক স্থাপনার উপর আঘাত আনে, এবং যেটা সম্পর্কে অনেকেই আর কি ভাবেন যে ইসরায়েলকে একটা মোক্ষম জবাব অন্তত ইরান দিতে পেরেছে। তার কারণ যেভাবে আর কি গাজায় ওই রকম একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে যেরকম পুরো গাজাকে একেবারে প্যালেস্টাইনের যে অংশটাকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে, এবং তার সাথে গোটা ইসলামিক দুনিয়া চেয়ে চেয়ে দেখেছে, সেখানে অন্তত ইরান একটা প্রত্যাঘাত করতে পেরেছে। কিন্তু সেটা কতক্ষণ অবধি স্থায়ী হবে এই নিয়ে একটা প্রশ্ন ছিল। প্রশ্ন এটা নিয়েও ছিল যে সত্যি যে পারমাণবিক স্থাপনাগুলো যেখানে যেখানে রয়েছে ইরানের, সেখানে কি সত্যি ইসরায়েলের পক্ষে 1000 কিলোমিটার দূর থেকে সেখানে আক্রমণ করে তাকে গুড়িয়ে দেওয়া আদপে সম্ভব, নাকি আপাতত ইসরায়েলকে দিয়ে শুরু, তারপর সময় মতো আমেরিকা সেখানে অংশ নেবে? বেশ মনে পড়ছে যখন ডব্লিউ.জি. বুশ যখন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন তখন বলেছিলেন, শয়তানের অক্ষর নাম দিয়েছিলেন উত্তর কোরিয়া, ইরান এবং লিবিয়াকে পুরোপুরি একেবারে। আজ লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির লিবিয়া আজকে আর সেভাবে আন্তর্জাতিক বা ভূ রাজনৈতিক অবস্থানে আর তার নাম সেভাবে আপনি শুনতে পাবেন না। উত্তর কোরিয়ার কিম জং উন তাকে অনেকটাই কিন্তু প্রথম দফাতেই ডোনাল্ড ট্রাম্প অনেকটা তাকে কবজা করে নিতে পেরেছিলেন। বাকি রইল ইরান, কিছুতেই বাগে আনা যাচ্ছে না, এবং পারমাণবিক প্রকরণ থেকে শুরু করে পারমাণবিক বোমার আগের অনেকটা স্টেজ অতিক্রম করে নিয়ে এসছে, যে কারণে তাকে যদি গুড়িয়ে না দেওয়া যায় তাহলে পারমাণবিক কার্যক্রম যদি একবার ইরান সম্পন্ন করে তাহলে আমেরিকার তো মহাবিপদ, ইসরায়েলের ক্ষেত্রেও বিপদের একটা আশঙ্কা রয়েছে, যে কারণে একটা যুদ্ধ পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। অবিরত ক্ষেপণাস্ত্র ছোড়া চলছে, এবং এই মুহূর্তে যা ইরানের পরিস্থিতি, যে পরিস্থিতিতে ইরান রয়েছে তাতে বলা যেতে পারে ইরান অন্তত এটুকু নিশ্চিত করা যায় আয়াতুল্লাহ খামেনি তিনি বাংকারে অবস্থান নিয়েছেন। এই আয়াতুল্লাহ খামেনি যার বিরুদ্ধে 2023 সালে এক মহা আন্দোলন সংগঠিত হয়েছিল, এবং ইসলামিক দুনিয়ার এই আয়াতুল্লাহ 1980-র দশকে যে বিপ্লব করেছিলেন, যাকে ইসলামিক রেভলিউশন বলা হয়, এবং ইসলামিক রেভলিউশনকে রক্ষা করার জন্যে যে রেভলিউশনারি গার্ডকে তিনি তৈরি করেছিলেন, সেই রেভলিউশনারি গার্ড কারণে যাদের কাজ হচ্ছে কে কতটা মাপে হিজাব পরল, কে কতটা কেশ বিন্যাস সে কিভাবে রাখলো, কার বাড়িতে কি হচ্ছে, একদম এই বিষয়গুলোকে কড়া নিয়ন্ত্রণের জন্যে এক নীতি পুলিশ বাহিনী, দুর্ধর্ষ নীতি পুলিশ বাহিনী তৈরি করেছিল। যে কারণে তেহরানে আপনারা যে ছবি দেখছেন, যখন তেহরানে এরকম একের পর এক স্থাপনার উপর আক্রমণ চলছে, বাংকারে আশ্রয় নিয়েছে, যেখানে স্বয়ং আয়াতুল্লাহ খোমেনি, এদিকে তেহরানের রাস্তায় নেমে পড়েছিল সেই সব মানুষেরা যারা দীর্ঘদিন 1980-র দশকের পর থেকে 45 বছর ধরে এই ধরনের এক কট্টরবাদী এক নেতা, যিনি ধর্মীয় নেতা হিসাবে সুপরিচিত এবং গোটা ইরানের রাজনীতিকে যিনি নিয়ন্ত্রণ করেন, তার নিপাত যাক, স্বৈর শাসনের অবসান ঘটুক, রাস্তায় নেমে এসেছিল সেই ইরানিয়ান জনতা, যে জনতা হয়তো স্বপ্ন দেখছে
1980-র আগের ইরানকে তারা ফিরে পাবে। পারস্য সভ্যতার ভিত্তিভূমিতে 700 দশকে যখন ইসলামিক ইনভেশন হয়, সেই ইরান পরিবর্তিত হয়েছে, এবং যে কারণে বলা যায় ইসরায়েল বা আমেরিকা তার সাথে প্রত্যেকেরই একটা ভয়ঙ্কর, যেখানে একটা ধর্মীয় কারণও কাজ করছে, এবং তার সাথে যে কারণটি কাজ করছে সেটি হচ্ছে পরমাণু, অর্থাৎ পরমাণু অস্ত্র ভাণ্ডারকে কেন্দ্র করে ইরানের উপর যে পরিস্থিতি এখন আমেরিকা তৈরি করেছে, তা কতটা ইরান রক্ষা করতে পারবে আগামী সময়, এবং এক ভয়ঙ্কর প্রত্যাঘাতের জন্য কি এখন সময়ের অপেক্ষা আমেরিকার? সত্যি কি ইসলামিক দুনিয়া এবার অন্তত একটু কণ্ঠস্বর তুলবে? এইসব প্রশ্নকে কেন্দ্র করে আজকের বিতর্কে আমরা যাব। অবশ্যই কার্যকারণ সূত্রে বাংলাদেশ প্রসঙ্গও আসবে হয়তোবা, কিন্তু আজ আমাদের মুখ্য বিষয় জনমতে অবশ্যই এই বিষয়ে, এবং আপনারাও অংশগ্রহণ করতে পারেন। তবে স্বাভাবিকভাবে পিসিআর থেকে বলা আছে, সেখানে যারা এই বিষয়কে সঠিকভাবে তাদের মতামত জানাতে পারবেন অবশ্যই আপনারা অংশ নেবেন। আজকে রয়েছেন ডক্টর দেবর্ষী ভট্টাচার্য, যিনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, যার গবেষণার একটা বড় বিষয় হচ্ছে ইসরায়েল, যিনি নিজে গবেষণার কাজে ইসরায়েলে গেছিলেন, প্রদীপ্ত রায়, ডক্টর প্রদীপ্ত রায়, দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই রয়েছেন যিনি বলেছিলেন বাংলাদেশের ঘটনা পশ্চিমে রয়েছে, পশ্চিমের ঘটনা রয়েছে আবার ইরান বা ওই জায়গায়, যাকে কেন্দ্র করে অনেক আগেই পূর্বাভাস দিয়েছিলেন যে পরিস্থিতি এমন একটা জায়গায় যাবে যে পাকিস্তানকেও ইরানের এতে একদম পার্টিসিপেটারি ভূমিকায় আসতে হবে। দীপ্তিমান সেনগুপ্ত, আপনাকে এই দিয়ে শুরু করছি। দীপ্তিমান বাবু, এই মুহূর্তে যা পরিস্থিতি, যে ইসরায়েল এবং ইরানের এই যে যুদ্ধ, এই পরিস্থিতিতে সত্যিই তো 1,500 কিলোমিটার থেকে কতটা স্থাপনাগুলোর উপর আক্রমণ হানতে সক্ষম? এটা কি এখন সময়ের অপেক্ষা যেখানে আমেরিকা গিয়ে সেখানে একটা বড় রকমের একটা হেভিলি আর কি একটা বম্বিং করে? কারণ হচ্ছে পারমাণবিক স্থাপনাগুলোই হচ্ছে শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে মূলত, এবং ভূ রাজনৈতিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আগে এই বিষয়টাকে চর্চায় আনবো, তারপর অবশ্যই একটু পরের দিকে আপনার কাছে বাংলাদেশ প্রসঙ্গটাও জানতে চাইব। আমি প্রথমে এই বিষয়টার উপরেই আপনার কাছে প্রশ্নটা রাখলাম। দেখুন, আমেরিকার ইতিপূর্বে এরকম রেকর্ড আছে, যেই রেকর্ডে এরকম বিষয়টা আছে যে তারা ইরাকে অনেক ভয়ঙ্কর অস্ত্র আছে বলে তারা সাদ্দাম হোসেনকে সরিয়েছিল। এই ঘটনা আমরা জানি। তবে আমেরিকার এই গোটা পলিসির মধ্যে দুটো জিনিস খুব পরিষ্কার। একটা হচ্ছে, তুমি যে বিশ্বের বাজারে তেল বিক্রি করবে, সেই তেল বিক্রিটা তুমি আমার কথা মতো যদি করতে পারো তাহলে হবে, আর যদি সেটা আমার কথা মতো করতে না পারো তাহলে তোমার সঙ্গে ঝামেলা হবে। তো এই যে আমেরিকার এই পদ্ধতিটা, তার মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে শিয়া সুন্নি, সেটাও অনেকটা ঢুকিয়ে দেওয়ার মতনই বিষয় আছে। কিন্তু ইরানের সঙ্গে এই জায়গাতে গন্ডগোলে যাওয়ার মূল কারণটা আমরা যদি দেখি, তাহলে ইরানের তেল ইম্পোর্টকারী দেশগুলোর মধ্যে চায়না হচ্ছে 1 নম্বর, এবং চায়না এবং ইরানের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা কোনো না কোনো ভাবে একটা তেল এবং মানে একটা বিনিময়ের বিষয় আছে, এবং এই যে ট্রেডটা হচ্ছে তাতে ডলারটা মিসিং। এই এই ঘটনাটা যদি বাড়তে থাকে তাহলে পরে ডলারের দবদবাটা থাকবে না, এবং যেটা আমেরিকার কাছে সবচেয়ে বড় থ্রেট। আর ইরানের সঙ্গে যদি এই সমঝোতাটা হয়ে যায় এবং পাকিস্তান যদি ইনঅ্যাক্টিভ ভূমিকাতে থাকে, তাহলে সিপ্যাক একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই জায়গা দিয়ে এখানে আসতে পারবেও। এখন মূল লড়াইটা কিন্তু আপনাকে বলছি, লড়াইটা ইরানের সঙ্গে নয়, লড়াইটা হচ্ছে চায়নার সঙ্গে। ভুক্তভোগী হচ্ছে ইরান, ইস্যুটা হচ্ছে এই বোমা, এই যে পরমাণু বোমা। আমাদের বাংলায় একটা কথা আছে, কিদুমু কিদুমু ছুতা ভাসুরে মারলো গুতা, মানে ছুতা দেওয়ার জন্য একটা কিছু লাগবে, তো সেটার জন্য হচ্ছে পরমাণু বোমা। এখন বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে এরা চেষ্টা করছে শিয়া সুন্নি একটা বিষয় তৈরি করা, কিন্তু এখন পর্যন্ত যেটা হয়ে আছে, আমেরিকা সমস্ত সুন্নি দেশগুলোকে সামহাউ ম্যানেজ করতে পেরেছে।
কিন্তু মেজর যেগুলো শিয়া দেশ ছিল, ওয়ান অফ দেম ইজ ইরাক, মানে শিয়া পরিচালিত, তার মধ্যে সাদ্দাম হোসেনও শিয়া ছিলেন, আয়াতুল্লাহ খোমেনিও শিয়া। এদেরকে কোনো মতেই তারা কন্ট্রোল করতে পারছেন। আর এই যে বর্তমানে আমরা যেটা দেখছি যে পাকিস্তান অনেক কিছু করছে, আমি আসবো পাকিস্তানের প্রশ্নটায়, অবশ্যই আসবো। হ্যাঁ। পাকিস্তান, বাংলাদেশ, কেন পাকিস্তান আপনি অনেক আগেই বলেছিলেন জাস্ট যে আমি পাকিস্তান একটা জিনিস আমি মানে বলে নিয়ে আমি করে দিচ্ছি। এটা হচ্ছে এই বর্তমানে এই পরিস্থিতিটাতে বাজারকে কনসেন্ট্রেট করা এবং বাজারটাকে, যে ও কিছুদিন আগে ট্রাম্প বলেছিল ড্রিল বেবি ড্রিল, মূল মূল বিষয়টা হচ্ছে তেলটাকে যেন কন্ট্রোল করা যায়, তেলের কন্ট্রোলের শক্তিটা যেন থাকে, এই উদ্দেশ্যটাকে ঠিক রাখার জন্য এই যত রাজ্যের নাটক চলছে, এই নাটক আগামী মাসখানেক চলবে। কিন্তু হেভিলি একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে ক্ষেপণাস্ত্র কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো কিছু হচ্ছে না। মানে হ্যাঁ, অনেকটা রিজলভ হয়ে যাবে, এটা এটা বোঝা যায়, কিন্তু হচ্ছে তো এখন পরিস্থিতি। আমি একটু না, আমি আসছি আসছি তাহলে আপনাকে আচ্ছা আসছি প্রদীপ্ত রায়, আপনার কাছে এই প্রশ্নটাই, যে ইসরায়েলের আমরা দেখেছি অ্যাগ্রেশন গাজাতে, বা হচ্ছে এই ওয়েস্ট এশিয়া জুড়ে এই যে পরিস্থিতি, সেখানে ইরানের সাথে এখন যে একটা জায়গায় চলছে, অনেকেই বলছেন যে এটা রিজলভ হবে। তেলের যে দীপ্তিমানবাবু যেটা বললেন, অয়েল ফ্যাক্টর বা শিয়া সুন্নি ফ্যাক্টর, পারমাণবিক চুল্লিগুলো সেদিনকে কিন্তু টার্গেটে ওগুলো ছিল, মানে যে যে শহরগুলোতে এই 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 বিষয়টা রয়েছে, সেই সব শহরগুলোতে অনেকটা আক্রমণ হেনেছে, কিন্তু সেরকম ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারেনি যেখানে হচ্ছে পারমাণবিক স্থাপনাগুলোতে। তাহলে পারমাণবিক ইস্যুটা কি একটা মানে ছুতো মাত্র, নাকি এটা একটা বড় রকমের মধ্যপ্রাচ্যের উপর কন্ট্রোলের ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্টর? হ্যাঁ, দীপ্তিমান দা আমার খুব মানে প্রিয় একজন মানে বিশেষজ্ঞ এবং খুব ভালো বক্তা, কিন্তু আজকে আমি ওনার সাথে একটু দ্বিমত প্রকাশ করব, কারণ উনি বলছেন যে এই পরমাণু যে ইস্যুটা, এটা পুরোটাই অজুহাত। আসল কারণ হচ্ছে তেল বা ডলার, এবং যুদ্ধটা হচ্ছে মূলত চায়নার সাথে আমেরিকার। এটা একটা দৃষ্টিকোণ যেটাকে আমি সম্মান করি, কিন্তু সমর্থন করি না দীপ্তিমানবাবুর এই বক্তব্যটাকে। তার কারণ হচ্ছে যে ইসরায়েল যেটা বলেছে, অন্তত চোখের ওপর যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমেরিকা এতে পার্ট নেবে কি নেবে না সেটা আমেরিকার প্রসঙ্গ, আমেরিকার কল। তারা চায় আমেরিকা এটাতে পার্ট নিক, এবং এই যে যুদ্ধটা, সেটা আমেরিকাকে ওরা আজকেও নাকি ফর্মালি, যেটা ইসরায়েলি মিডিয়ার খবর, যে আজকে ওরা ফর্মালি জানিয়েছে যে তোমরা এসো। তার একটা বড় কারণ হচ্ছে ইসরায়েলে কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে যেমন মানে ইরানে যেমন ক্ষয়ক্ষতিটা হয়েছে, যেটা আপনি বলছেন যে খুব বেশি নয়, তার মেজর যে কারণটা সেটা হচ্ছে যে ওরা কিন্তু শুধুমাত্র নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টগুলোতেই অ্যাটাকটা করেছে, এবং সেটা খুব লিমিটেড অ্যাটাক। সেটা শুধুমাত্র এই যে নিউক্লিয়ারাইজেশনের যে মানে অ্যাটেম্পটা, এটাকে থামানোর জন্যে অথবা কমানোর জন্য। দুটো শহরের নাতাঞ্জ আর ফার্দো, এই দুটো মানে যেটা পাহাড়ে খুব গ্রানাইট কংক্রিট পাহাড়ের নিচে আর কি অবস্থান করে হচ্ছে ওদের এগুলো, যেটা খুব একটা বিশেষ ক্ষয়ক্ষতি করা সম্ভব নয়, এটাই অনেকে বলছেন যে সেই ধরনের অস্ত্র ইসরায়েলের হাতে নেই। না, ট্রাভেল করার যে অস্ত্রটা নেই, এটা একদমই ঠিক নয়, কারণ ১,৫০০ কিলোমিটারটা খুব বড় কিছু বিষয় নয়। ইসরায়েল পোজেস লং রেঞ্জ এয়ার টু সারফেস ব্যালিস্টিক মিসাইল এবং শর্ট রেঞ্জও, এবং অতীতে অপারেশন কাহুটা যখন ইন্ডিয়া করবে বলেছিল, তার আগে আগে ওরাও কিন্তু ইরাকে এই ধরনের একটা অপারেশন করেছিল। তো যাই হোক, সেই ডিটেলে আমি যাচ্ছি না যে এটা ইসরায়েল করতে সমর্থ কি সমর্থ না, করতে যথেষ্ট সমর্থ। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড একটা প্রকল্পর কথা লোকে বলছে, এবং পুরোটাই হচ্ছে খানিকটা গেজের জায়গা থেকে আছে যে এটা কতটা সত্যি। যেরকম ইন্ডিয়া কেরানা হিলসে কি করেছে না করেছে, এটা পুরোটাই কিন্তু এখন অবধি গেজ করার জায়গায় রয়েছে। তো কোনো নথি প্রকাশ্যে আসেনি যার ভিত্তিতে আমরা খুব জোরদারভাবে বলতে পারি যে এটাই হয়েছিল বা এটাই হতে চলেছে। ইসরায়েলের সেই ক্যাপাবিলিটি আছে, যেটা আমি বলতে চাইছি বারবার, এবং যে একটা লিমিটেড অ্যাগ্রেশন, এটার মূল কারণ হচ্ছে যে ইসরায়েল কিন্তু ইরানিয়ান পিপলকে সাথে চাইছে। তারা কিন্তু একবারও বলছে না যে আমরা ইরানিয়ান জনগণ আমাদের শত্রু, তারা বারবার বলছে
এবং অতীতেও যেটা চেষ্টা করেছে যে ইরানিয়ান জনগণকে দিয়ে একটা রেভলিউশন করাতে, যাতে করে এই যে রেজিম এটাকে সরানো সম্ভব হয়। এবং আপনি যদি মানে মিডল ইস্টের রাজনীতিটা একটু একদম মাটিতে নেমে দেখেন, তাহলে মিডল ইস্টের যত দেশ যেগুলো রয়েছে তাতে সৌদি আরবিয়া দেখুন, দুবাই দেখুন, বা একটু কম মানে ধনী যে দেশগুলো খানিকটা হলেও জর্ডান, এই দেশগুলোতে দেখবেন যে একটা আমেরিকা বিরোধিতা এবং একটা ইসরায়েল বিরোধিতা রয়েছে। যদিও ইউএই, বাহারিন এই দেশগুলোর সাথে এখন ইসরায়েলের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক, একদম কূটনৈতিক সম্পর্ক আইনতভাবে তৈরি হয়েছে। কিন্তু ইরানে আপনি দেখবেন যে ইরানের মানুষজন কিন্তু মানে যথেষ্ট একটা সিগনিফিক্যান্ট নাম্বার তারা আমেরিকা এবং ইসরায়েলকে বন্ধু মনে করে, এবং যাদের মাধ্যমেই চেষ্টাটা হয়েছিল কয়েক বছর আগে একটা কাউন্টার রেভলিউশন ইরানে করা হোক, যারা এই যে রেজিমটা, যারা একটা মানে শিয়া ধর্মান্ধ যে রেজিম সেটাকে চালাচ্ছে, এবং যেটা আপনি শুরুতেই মানে খুব অসাধারণভাবে বললেন যে এরা বেসিক্যালি একটা ভিজিল্যান্ট স্টেট। কে কি করছে, তার মানে কি কি পড়ছে, কি খাচ্ছে, কতটা চুল খুললো, কতটা চুল বাঁধলো, এই হচ্ছে তাদের কনসার্ন। কিন্তু উল্টো দিকে এটাও তারা মানে ভুললে চলবে না, তারা কিন্তু সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগতভাবে যথেষ্ট উন্নত। এটা আপনি ইসরায়েলেও দেখতে পারেন, ইসরায়েল থেকে ইরান সর্বত্রই। আমাদের সাউথ এশিয়াতে জীবনযাত্রার যে মান, তার থেকে কিন্তু পশ্চিম এশিয়াতে জীবনযাত্রার মান অনেক উন্নত এবং অনেকটাই পশ্চিম। তো সেই জায়গা থেকে ইসরায়েল কিন্তু ইরানিয়ান জনগণকে চটাতে হচ্ছে চাইছে যে না। আমেরিকাকে ইন্টারভেন করতে চলেছে, তার কারণ হচ্ছে ইসরায়েলে যে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্প কিন্তু হুমকি দিয়ে রেখেছেন, এবং যখন এটা কাউন্টার রিটালিয়েট যখন ইরান করছে, তখন কিন্তু রেস্কিউ করার জন্য কিন্তু আমেরিকা রেসপন্ড করেছে ইন ফেভার অফ ইসরায়েল। এটা একটা মানে জায়গা, কেননা আমরা দুটো জানি জিনিস এখন আমি জাস্ট আধুনিক সময় খুব ছোট করে বলতে চাইবো যে আমেরিকান প্রেসিডেন্টের ইউজুয়ালি দুটো লবিকে বসিয়ে, এটা একদম কিসিঙ্গারের সময় থেকে চলে আসছে যে আমেরিকান প্রেসিডেন্টরা দুদিকেরই একটা তুল্যমূল্য বিচার করে এবং তারপরে একটা সিদ্ধান্ত নেয়। এই যে অপারেশনটা ইসরায়েল করেছে, এটা আমি যতটুকু খবরাখবর রাখি বা পড়ি ইত্যাদি, তাতে আমি যতদূর জানি যে আমেরিকাকে কনফিডেন্সে নিয়েই তারা অ্যাটাকে গেছে। শুক্রবার বা বৃহস্পতিবার রাতে বোধহয় এই অ্যাটাকটা হলো, তার আগে তারা কনফিডেন্সে নিয়েছে এবং তার আগে যথেষ্ট কিন্তু তুল্যমূল্য বিচার আমেরিকান যারা ডিসিশন মেকার তারা এ বিষয়ে করেছে। কাজেই আমেরিকা ভবিষ্যতে নিশ্চয়ই তাদের পক্ষে থাকবে, এটাকে ধরে নিয়েই তারা এই যে মানে উল্টোভাবে বলা যেতে পারে আমেরিকার হয়ে প্রক্সি দিয়ে, না আমেরিকার হয়ে ইসরায়েল প্রক্সি ওয়ার করে, এই তত্ত্বটা ইরান বলছি না, ইসরায়েল, আপনি ইসরায়েল আমি একদমই বলছি ইসরায়েল আমেরিকার হয়ে ইসরায়েল প্রক্সি ওয়ার করে, এই তত্ত্বটা একটা মানে এই তত্ত্বটাতে আমি বিশ্বাস করি না। এর মানে একটা বহু সংখ্যক লোক এই তত্ত্বটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে, কিন্তু এটা একদমই ঠিক নয়। ইসরায়েল বহু সময় ভারতের পক্ষে দাঁড়িয়েছে, আমেরিকার মানে ইন্টারেস্টের এগেনস্টে গিয়ে দাঁড়িয়ে। আপনি দেখবেন 1998-এ যখন অপারেশন পোখরান হলো, তখন থেকে শুরু করে অপারেশন সিন্দুর অবধি সমস্ত সময় কিন্তু ইসরায়েলের সাথে আমেরিকার যে মানে আন্তর্জাতিক সম্পর্কের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা একদমই আলাদা। কাজেই ইসরায়েল ইজ আ প্রক্সি অফ ইউএস, এই তত্ত্বটা অ্যাকসেপ্টেবল নয়। মোটা দাগে হয়তো এটা নাও হতে পারে, তার কারণ বিভিন্ন জায়গায় ভূ রাজনীতির ক্ষেত্রে ইন্টারেস্ট কাজ করে, কিন্তু আমি পার্টিকুলারলি মধ্যপ্রাচ্য এবং ওয়েস্ট এশিয়াতে যদি এটা দেখি, আমেরিকার হয়ে কি ইসরায়েল একদমই প্রক্সি দিচ্ছে না? প্রক্সি শুরুর দিকে যুদ্ধটা করছে, সে বিপদে পড়ছে, আমেরিকা চলে আসছে, আবার ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমকিটা দিচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু ইরানকে ছাড়খাড় করে দেবে তারা, যদি না কি মানে এই ধরনের আক্রমণাত্মক মানে কোনো কিছু। যখন ইসলামিক রেভলিউশনটা হয়েছিল 1979-এ, তখন থেকে শুরু করে এই 46 বছর ইরান বারবার বলেছে যে ইসরায়েল হচ্ছে আমাদের শত্রু, আমেরিকা আমাদের শত্রু, ইনফিডেলরা আমাদের শত্রু, গ্রেট ব্রিটেন আমাদের শত্রু। এই দেশগুলো কিন্তু ইরানকে নিজের শত্রু হিসেবে নির্বাচন করেনি, ইরান এদেরকে নিজেদের শত্রু হিসেবে নির্বাচন করেছে কোনো এক অজানা মৌলবাদী কারণে। তো তারা ন্যাচারালি তাদের মধ্যে একটা কনভার্জেন্স অফ ইন্টারেস্ট হবে, তো সেই জায়গা থেকে তারা এই ইস্যুতে ন্যাচারালি একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এটার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু। আমি আসবো দেবর্ষী বাবুর কাছে, আমাদের সঙ্গে দূরভাষায় মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী, বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, একটা বিশ্ব রাজনীতির একটা মানে দুরবস্থা সাম্প্রতিককালে চলছে, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানকে কেন্দ্র করে।
বিষয়টা হচ্ছে যে আমরা বিশ্ব রাজনীতির যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে পৃথিবীর আধুনিকতার শুরু থেকেই আমাদের যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলো, তারা খুব বড় অসহায় ছিল, তাদের অর্থনৈতিক অবস্থা যাযাবর প্রকৃতির ছিল, তাদের জীবনযাপনের মান অতীব খারাপ ছিল, এবং যারা উন্নত ব্যবস্থাপনা আজকে দেখাচ্ছে তাদের অবস্থাটা কিন্তু ওই তুলনায় একটু ভালো ছিল। কিন্তু যখন তেলটা আবিষ্কৃত হলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেল যখন আবিষ্কৃত হলো, সেই সুযোগে আজকে ওই সমস্ত ধর্মীয় মৌলবাদী রাজনীতির যে মানে ভূমি এখনো পর্যন্ত, তখন থেকে এখনো পর্যন্ত তারা ধর্ম নিয়ে, ধর্মকে কেন্দ্র করে চর্চা করেই আর বিদেশি কিছু অর্থ তেল বিক্রি করা তা নিয়ে ব্যস্ত থাকে। ধর্মভিত্তিক রাজনীতি এটা একটা বড় কারণ। ধন্যবাদ আপনাকে। এটা তো আছে শিয়া সুন্নি, তারপর হচ্ছে ইন্তেফাদা, তারপর হচ্ছে জিহাদ, মধ্যপ্রাচ্য, ওয়েস্ট এশিয়া, এগুলোর থেকেই তো একটা বড় রকমের ছড়িয়েছে। এই ইরান ইসলামিক রেভলিউশন তারা বলেছিল, এবং সেই যে ৮০ দশক থেকে প্রথম 10 বছর মানুষ বেশ স্বস্তিতেই ছিল। 90-এর দশক থেকে শুরু হলো এক ইরান জুড়ে বিভিন্ন, যা 2025-এ অব্যাহত। কিন্তু যেদিন এই আক্রমণ হচ্ছে, তেহরানের রাস্তা নেমেছে অনেকে, নেমে বলছে যে এই শাসনতন্ত্র নিপাত যাক। মানে কোথাও একটা জায়গা ধরে এই ধরনের একটা রেজিম, যা অনেকটা হচ্ছে ইসলামিক রেজিম, গোটা বিশ্বব্যাপী এই রেজিমগুলো প্রশ্নের সামনে এসে গিয়ে দাঁড়াচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং তার মধ্যে অনেক ইন্টারেস্ট। অয়েলের একটা কারণ দীপ্তিমানবাবু বলছেন, পারমাণবিক একটা কারণ। আমার মনে আছে জর্জ ডাব্লিউ বুশের সে ঐতিহাসিক উক্তি যে শয়তানের অক্ষ, তার মধ্যে লিবিয়াকে এবং উত্তর কোরিয়াকে শাস্তা করতে পেরেছে, ইরান এখনো বাকি রয়েছে। এই যে শয়তানের অক্ষ, মানে মানে এই যে এটাকে চিহ্নিতকরণ, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানের ব্যাপারে বারবার করে যে হুমকিটা দিচ্ছে, এইটা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে একটা নতুন রকম হচ্ছে। মানে স্বাভাবিকভাবে এটা একটা ধর্মীয় রূপ নিচ্ছে, তার কারণ কোথাও একটা জায়গায় এটাকে জিহাদেরই একটা অংশ বলে মনে করছে, এবং ইসলামিক বিশ্ব চুপ, ভয় পাচ্ছে তারা। এই পুরো ঘটনাটাকে যদি দুটো পার্টে ভাগ করে দেখেন, একটা হচ্ছে ভারতীয় পার্সপেক্টিভে। ভারতীয় পার্সপেক্টিভে এই যুদ্ধ ক্ষেত্রে ভারতের থেকে কিন্তু এটাও যেটা প্রদীপ্ত বলছিল যে ইসরায়েল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছে, ইনক্লুডিং লেটেস্ট আপনার অপারেশন সিন্ধু। সরাসরি ইরান সেই অর্থে নয়। কেউ কেউ বলছেন ইরানের সাথে আমাদের নাকি বিশাল বাণিজ্যিক সম্পর্ক আছে, আমরা নাকি ক্রুড অয়েল নিই, কিন্তু বেসিক্যালি আমরা ইরান থেকে কিছু ক্রুড অয়েল নিই না। বেসিক্যালি আমরা বড় কন্ট্রিবিউটর রাশিয়া, ইউএই এগুলো থেকে নিই, যাই হোক ইরাকের থেকেও ইভেন নিই। তো ভারতীয় হিসেবে আমাদের, যদিও ভারত একটা মানে নিরপেক্ষ স্ট্যান্স নেয় সর্বক্ষেত্রে যুদ্ধবিরোধী, ফলে ভারতের ক্ষেত্রে পাল্লা ভারী কিন্তু ইসরায়েলের দিকেই থাকবে। কিন্তু উল্টো দিকটা যদি ধরেন, আপনি বিশ্ব নাগরিক পারসেপশনে যদি আসেন, কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? ইরান নাকি ওদের পরমাণু যে প্রোগ্রামটা, সেটা নাকি প্রচুর পরিমাণে ইউরেনিয়াম জনক করছে, এবং সেটা নাকি পরমাণু অস্ত্রের দিকে সেটা নিয়ে যাচ্ছে। সেটা কে বলছে? যাদের ভাড়ারে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র আমেরিকা বলছে, আর যারা পরমাণু অস্ত্রের হিসাব কাউকে দেবে না বলে ঘোষিত সিদ্ধান্ত ইসরায়েল বলছে। কাকে বলছে? ইরানকে। যে ইরান নিজে থেকে বলছে যে না, আমরা এই অ্যাটমিক যে আমাদের ইউরেনিয়ামের যে কনসেন্ট্রেশন হচ্ছে, সেটা নট ফর মেকিং অ্যাটমিক ওয়েপেন, সেটা আমাদের অন্যান্য ডেভেলপমেন্টাল কাজে। কিন্তু ওই যে একটা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ, সেও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে ইরান অ্যাটমিক পাওয়ার, অ্যাটমিক ওয়েপেন তৈরি করছে। কোনো প্রমাণ কিন্তু এখনো পায়নি। এখন দেখুন ইসরায়েলের সাথে যুদ্ধটা ইসরায়েল হঠাৎ করলো কেন? কারণ ইসরায়েল তো একটা আরেকটা উইন্ডো খুলে দিল। কারণ ইসরায়েল অলরেডি গাজা স্ট্রিপ নিয়ে প্রচুর পরিমাণে তাদের একটা সামরিক একটা বড় এনগেজমেন্ট রয়েছে। কেন করলো? এটা কিন্তু ওদের অনেকগুলো কারণ আছে, আইডিওলজিক্যাল কারণ আছে, জিওপলিটিক্যাল কারণ আছে, কিন্তু বড় হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কারণ, যে ওদের এক্সিস্টেন্সটা সংকটে হয়ে যেতে পারে। অর্থাৎ যদি পরমাণু সত্যি সত্যি অ্যাটমিক এনার্জি ডেভেলপ করে ফেলে, অ্যাটমিক ওয়েপেন ডেভেলপ করে ফেলে ইরান, তাহলে কিন্তু ইরান কিন্তু ইসরায়েলের সাথে ভয়ঙ্কর। কারণ হচ্ছে
দেখুন ইসরায়েল বিরোধী যে ওখানে আশেপাশে যে সংগঠন আছে, ওই তোমার আপনার লেবাননের যারা আছে, ওই যে হিজবুল্লাহ, তারপরে গাজার যারা রয়েছে হামাস, তারপরে ইয়েমেনের যারা রয়েছে ওই হাউদিজ, এদের কিন্তু মানে প্রত্যক্ষভাবে প্রায় ইরান কিন্তু মদত করে। ফলে ইসরায়েলের যে এক্সিস্টেন্সটা সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়তে পারে ইরান যদি আরও শক্তিশালী হয় এবং ইরান যদি সত্যি সত্যি অ্যাটমিক ওয়েপেন তৈরি করে ফেলে। এই আশঙ্কা থেকে, অনুমান থেকে এবং নিজের অস্তিত্ব সম্বন্ধে ভয় পেয়ে কিন্তু ইসরায়েল কিন্তু অ্যাটাকটা করলো, যার পিছনে ডেফিনেটলি প্রদীপ তো আমার থেকে অনেক ভালো বলবে, কারণ এই বিষয়ে প্রদীপ তো একটা অনেক মানে একটা এস্টাবলিশমেন্ট রাদার। তো কিন্তু আমার যতটুকু একাডেমিকে গিয়ে যে এটার পিছনে আমেরিকার নিঃসন্দেহ আছে, কারণ আমেরিকা চাইছে তার কাছে ছাড়া আর কারোর কাছে কিন্তু অ্যাটমিক পাওয়ার না থাকুক, অ্যাটমিক ওয়েপেন না থাকুক, এটা কিন্তু চাইছে, কারণ ওকে অ্যাটমিক ওয়েপেন তৈরি করতে দেবো না, অথচ আমার কাছে হাইয়েস্ট নাম্বার অফ অ্যাটমিক ওয়েপেন আছে। আপনি এই কন্ট্রাডিকশনে দেখুন কি মারাত্মক। তেমনি চায়নাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, কারণ ইরান যে তেল, ক্রুড অয়েল যে মানে এক্সপোর্ট করে, তার কিন্তু মেজর দ্বিতীয় নৌ বলছিলেন, সেটা কিন্তু চায়না কেনে। ফলে চায়নার সাথেও কিন্তু একটা ইরানের এক্সিস্টেন্সের একটা ফ্যাক্টর রয়েছে। ফলে এই যুদ্ধটাকে যদি এককভাবে ইসরায়েল আর ইরানের ওয়ার বলে ভাবা হয়, সেটা কিন্তু আদপে কিন্তু লং রানে সেটা দাঁড়াবে না, কারণ প্রত্যেকের ভেস্টের ইন্টারেস্ট এর সাথে জড়িত। কিন্তু ইসরায়েলের অস্তিত্ব সংকট, অন্য ইডিওলজিক্যাল বলুন, তারপরে হিস্টোরিক্যাল বলুন, জিওপলিটিক্যাল বলুন, বা তার চেয়ে সেগুলোকে ছাপিয়ে ওর এক্সিস্টেন্স, কারণ ইরান যদি শক্তিশালী হয়ে যায় অ্যাটমিক, ইরানের এই শক্তিশালী, এক মিনিট শুধু আমায় 10 সেকেন্ড, তাহলে কিন্তু ইসরায়েলের শঙ্কা আছে। কিন্তু এই যুদ্ধটাকে কেন্দ্র করে সবারই ভেস্টের ইন্টারেস্ট ওই মিডল ইস্টে, ওই তেলের অঞ্চলে একটা গ্রিপের খুঁজবে একটা পথ সবাই খুঁজবে। আমি ঠিক কথাই। এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবন্ধকতার ক্ষেত্রে যেমন ইসরায়েলেই একমাত্র বা বহিঃশত্রু, আমি বারবার বলছি যে ইরানের শক্তিশালী ইরান হওয়ার ক্ষেত্রে শুধু কি বহিঃশত্রু বা এরা যারা রয়েছে তারা, নাকি আভ্যন্তরীণ এই যে একটা খোমেনি রাজ, এই যে একটা শাহীতন্ত্র, এই যে একটা ভয়ঙ্কর ইরানিয়ান যে পারসিক সভ্যতাকে মানে একেবারে দাবিয়ে ওটাকে একদম হিজাবের তলায় বন্দি করার, এই যে একটা আয়াতুল্লাহবাজি যিনি আর কি এই 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 কর্মকাণ্ডটি পরিচালনা করে আসছেন ৪৫টি বছর ধরে, এই আয়াতুল্লাহর মানে কি একটা অবসান চাইছে তো ইরানবাসী। এটা তো একটা ঘটনা। এই ব্যাপারটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটা করেছে যে আভ্যন্তরে মানুষের জনসমর্থন না থাকলে ওইখানে আয়াতুল্লাহর উপর, দেশের উপর হচ্ছে, এদিকে তেহরানে মানুষ উল্লাস করছে, একটা বড় অংশের মানুষ রাস্তা নেমে গেছেন, যাদেরকে এই ধরনের রেভলিউশনারি গার্ড নামে নীতি পুলিশগুলো দিনের পর দিন অত্যাচার করেছে। গোটা বিশ্ব দেখছে, গোটা বিশ্ব সমস্ত পরিস্থিতিকে আজ মূল্যায়ন করছে। আমি জনমতে একজন যোগদান করেছেন আমাদের সঙ্গে হাওড়া থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি হচ্ছে কৃষ্ণেন্দ্র চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, হচ্ছে আমি আমার ব্যক্তিগত মত বলছি, যুদ্ধ নয় শান্তি চাই। আচ্ছা, নিশ্চয়। তাতে হচ্ছে গোটা যুদ্ধ হলে মিডিল ইস্টে তার প্রথম প্রভাব পড়বে ভারতবর্ষের ওপর, এবং সবচেয়ে বড় কথা তেলের দাম প্রচন্ড বেড়ে যাবে, এবং যত হচ্ছে সাধারণ মানুষ তেলের দাম বললে সব কিছুর উপর আরো জিনিসপত্রের দাম বেড়ে যাবে। নিঃসন্দেহে আপনি শুনতে থাকুন। তেলের উপর যদিও ইরান থেকে ভারতের প্রকিউরমেন্ট অফ ক্রুড অয়েল ভেরি একটা ছোট জিনিস নেই প্রায় বলতে চাই, সেটা হচ্ছে যে ইরান থেকে আমরা এক বিন্দু আর ইম্পোর্ট করি না। এটা প্রায় 2016-17 থেকে খানিকটা ইউএস প্রেসারেই আমরা এটা করেছি, এবং ইসরায়েল এক বিন্দুও তেল উৎপাদন করে না। কাজেই কোনো লজিক নেই এই উৎকণ্ঠার পেছনে যে এতে তেলের দাম বাড়বে। অসাধু ব্যবসায় যদি বেড়ে যায় সেটা অন্য, অসাধু ব্যবসায় বাড়তে পারে, ওখানে বৃষ্টি পড়ছে তাই এখানে চায়ের দাম বেড়ে গেল, এটা অসাধু ব্যবসা, কিন্তু কোনো লজিক নেই এটার পিছনে। আমি জাস্ট একটা জিনিস একটু যেটা রিপ্লাই করতে চাইবো, দেবর্ষীদার যেটা বক্তব্য ছিল যে মানে নিউক্লিয়ার অ্যাপারথেডের একটা লজিক দেবর্ষীদার বক্তব্যে ছিল যে এরা তো মানে ইসরায়েল বলেছে যে আমরা কতটা কি নিউক্লিয়ার ওয়েপেন গ্যাদার করতে পেরেছি এটা আমরা কাউকে জানাবো না, এবং ইউএস নিজে তো ভীষণই যথেষ্ট রকম পরমাণু শক্তিধর। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ইরান তাদের নিউক্লিয়ার এই যে শক্তিটা, এটা প্রথমত IAEA
এরা যথেষ্ট সন্দেহের সাথে দেখছে। এবং দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে ইরানের নিউক্লিয়ার ওয়েপনের প্রয়োজনটা কি। ভারতবর্ষ যখন নিউক্লিয়ার পরমাণু মানে শক্তিধর হয়েছিল, ভারতের লজিক ছিল যে আমার একদম মানে যার সাথে আমার 3-4 বছর আগে যুদ্ধ হয়েছে, 10 বছর আগে যুদ্ধ হয়েছে, সে তার 3-4 বছরের মধ্যে নিউক্লিয়ার শক্তিধর হয়েছে, চায় না। এবং পোখরান 2 এর সময় আমাদের বক্তব্য ছিল যে পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন পোজেস করে, এবং সেটা তার কয়েকদিনের মধ্যে তারা প্রমাণও দিয়েছিল যে আমাদের সংখ্যাটা কতটা সত্যি। কিন্তু ইরানের চারপাশে যারা রয়েছে বা ইরানের যারা ঘোষিত শত্রু, যাদেরকে ইরানও বা বলেছে আমরা শত্রু, তারা তো কাউকে মানে তাদের মধ্যে তো কেউ ইরানকে নিউক্লিয়ার থ্রেট দেয়নি। কাজেই নিউক্লিয়ার পজিশনটার পেছনে ইরানের যে ডিক্লারেশনটা আছে যে এদেরকে আমরা ধ্বংস করব, ইসরায়েল, ইউএস, ইউকে, ইউরোপ এবং সমস্ত ইনফিডেল, এদেরকে আমরা ধ্বংস করব, তো এই দুটোকে তো ন্যাচারালি কানেক্ট করবেই না মানুষ, যে তুমি এরা তোমার শত্রু তুমি বলেছো এবং তুমি নিউক্লিয়ার ওয়েপন চাইছো। Exactly. ন্যাচারালি এবং তুমি এই আমার কাছে ক্ষেত্রে এবং বিশ্ব মানবতার কাছে দেশের একটা threat। বড় অংশের মানুষের আদৌ সমর্থন আছে কিনা সেটাও একটা ইটস আ বিগ কোয়েশ্চেন। এটা তো অবশ্যই একটা প্রশ্ন। এটাকে আজকের যুগে তো অস্বীকার করা যাবে না। আমি দমন পীড়ন করব, অন্য দেশের ব্যাপারে আমি মানে কোন দেশ কি হচ্ছে বা শুধুমাত্র ইসলামিক অ্যাঙ্গেল থেকে গোটা দুনিয়াকে আমি দেখব, আজকের বিশ্বে এটা সম্পূর্ণ অচল হয়ে যাচ্ছে। এবং আপনি দেখুন সুন্নি ওয়ার্ল্ড, যে সৌদি আরাবিয়া, ইউএই, এরা কিন্তু এই যে একটা ধর্মান্ধতা, এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। হ্যাঁ, দীপ্তিমান বাবু, আমি প্রদীপ্তদার এই কথার সঙ্গে একটা জিনিস একটু ইনক্লুড করব, সেটা হচ্ছে দেখুন মানে আমার মনে হচ্ছে, এটা আমার ধারণা, সেটা হচ্ছে যে পৃথিবীতে যত উগ্রপন্থী সংগঠনকে মদতদাতা, তার দুটো দেশ, একটা হচ্ছে আমেরিকা স্বয়ং নিজে পাকিস্তানের মধ্য দিয়ে করছে, আর একটা হচ্ছে ইরান করছে হুতি ফুতি এদের মধ্য দিয়ে। তো মূল সমস্যাটা যেটা আমার মনে হয়েছে, এই জাতীয় উগ্রপন্থী সংগঠনগুলো যেগুলো, অর্থাৎ জমিদারের কি থাকে, লেঠেল বাহিনী থাকে, তো সেই লেঠেল বাহিনীটা যেন শুধুমাত্র আমেরিকার থাকে, বাকি গন্ডগোলটা আমি করে বেড়াবো, এইটা আমার মনে হচ্ছে এটা ইনক্লুড করলে ভালো হয়। কারণ এটা মূল লড়াইটাই হচ্ছে দুটো গ্যাং ওয়ার হচ্ছে, এটা সিম্পলি গ্যাং ওয়ার হচ্ছে, তার কিছুই না। ওকে, আমি একটু আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসছি। আমি ভাবছি আমরা দীর্ঘদিন যে চর্চায় ছিলাম, এইবারে এই যে লন্ডন সফর হলো, যা চুনকালি মেখে এলেন, আমার মনে হয় না পশ্চিমা শক্তি এই যে এটা একটা তো এই ইরান বা এই যুদ্ধের কারণে কি, আমার প্রশ্ন এটাই, যুদ্ধের এই যে একটা আবহকরণের জন্যে পশ্চিমা শক্তি বা যারা, তারা আর ইউনুস বা বাংলাদেশ নিয়ে আদৌ আর কোনো রকম ইন্টারেস্ট তাদের থাকবে কি মনে হয়? দেখুন, আমার একটা জিনিস পরিষ্কার মনে হয়েছে, একটা ছোট্ট গল্প, মানে একজন পঞ্চায়েতের কাছে একটা লোক এসে বলছে, দাদা আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, আমাকে মারবে। বলে কেন, কি করেছি? বলে আমি ওই লোকটাকে একটা গালি দিই। বলে যা, ও যদি মারে দুটো মার খেয়ে বাড়ি চলে যায়। তো এখন বাংলাদেশের অবস্থা হয়েছে সেই লোকটা যে এতক্ষণ পর্যন্ত প্রচন্ড গালাগালি করে, এখন ও কি হবে, ও কি করবে, ওর ব্যাপারে বিন্দু মাত্র ইন্টারেস্ট দেখাচ্ছে না পশ্চিমী দুনিয়া। পশ্চিমী দুনিয়া কোনো গুরুত্বই দেখাবে না। এবং আপনাকে আমি বলে রাখছি, ইউনুসকে আমি এর আগের দিনও আপনাকে এখানে বলেছি, পরেও আমি বলেছি, ওই কি বলে ওর পাশে যে মায়ানমারের আং সান সুকি, তাকেও খুব একটা গুরুত্ব দিচ্ছে না পশ্চিমী দুনিয়া, একেও গুরুত্ব দেবে না। তুই জেলে গেলি না, মরলি না, বাঁচলি, কি হবে কিচ্ছু না। আপনি ভাবুন যে আজকে যদি কোনো পদে না থাকে, আপনি জাস্ট এইটুকু ভাবুন, আজকে যদি কোনো পদে না থেকে ও ফ্রান্সে বা লন্ডনে থাকে, যে পরিমাণ লন্ডনে আওয়ামী লীগ আছে, তাহলে ওকে তো মেরে তক্তা বানিয়ে দেবে। ও তো এখন ভয় পাচ্ছে এই জায়গাটাতে। তো বাংলাদেশ ওর কাছে অনেক সেফ জায়গা, এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে। এবং ওকে নিয়ে এখন লেজে খেলছে। ও খেলার চেষ্টা কি করছে, ও খেলার চেষ্টা করছে হচ্ছে ইসেকে নিয়ে, বিএনপি কে নিয়ে। এবং গত রবিবারের মিটিং এর পরে পুরো হাওয়া ঘুরে গেছে। আর এখন যেটা হয়েছে, এখন হচ্ছে বাপে খেদানো, মায়ে তাড়ানো। তো সুতরাং বাংলাদেশের ইস্যুটা মানে আসবেই না। বাংলাদেশের গুরুত্ব এখন এই যুদ্ধ কেন্দ্র করে হচ্ছে নেপাল, ভুটান, মায়ানমারের মতো অবস্থা, মানে শ্রীলঙ্কা, মালদ্বীপ এদের মতো অবস্থা। মানে বাংলাদেশের অবস্থা সত্যি ভীষণ খারাপ জায়গায় চলে গেছে, বিশেষ করে বাংলাদেশের হ্যাঁ মানে এই ঘটনাটা কেন্দ্র করে। রাইট। আমি কেউ কি রয়েছেন জনমতে?
মনে হয় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা দীর্ঘক্ষণ আলোচনায় ছিলাম, আপনি আবার চেষ্টা করুন আপনার মতামত জানানোর জন্য। হ্যাঁ, দেখুন, আমরা যদি আমেরিকার পলিসিটা এখানে দেখি, আমেরিকা তো পার্টিকুলারলি যদি সাউথ এশিয়াতে দেখি, এই কয়েকদিনে পাকিস্তান এবং বাংলাদেশকে যথেষ্ট প্রমোট করেছে, এবং সেই কারণে যারা একসময় ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসাতে অত্যন্ত মানে প্রায় উদ্বাহনিত্য করেছে, তারা এখন ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বেশি বড় মানে নিন্দুক, এবং দ্যাট ইজ ওকে। আমি আমার ইন্টারেস্টটা দেখবো এর মধ্যে, মানে অন্যায় কী আছে খুব খোলাখুলিভাবে দেখবো এবং খোলাখুলিভাবেই বলবো। কিন্তু আপনি দেখুন, এটা তার মানে এখন খানিকটা হলেও পরিষ্কার যে ইরানের সাথে বর্ডার শেয়ার করছে পাকিস্তান, তাকে কনফিডেন্সে নেওয়ার পেছনেই এত কিছু, এবং একটা লং টার্ম স্ট্র্যাটেজি সব কিছু মাথায় ছোকে এটা করেছে। এবং তাহলে কি আমেরিকা জানে না যে পাকিস্তানের যে আওয়াম তারা তার বিরোধিতা করবে? আপনি যদি পাকিস্তানের ইসলামিক রাষ্ট্রগুলোর সাথে যে সম্পর্ক, তার যে বুনিয়াদ বা তার যে পলিসিটা দেখেন, তাহলে দেখবেন যে তারা কিন্তু রেজিমটাকে কনফিডেন্সে নিতে চায়, আওয়ামকে কনফিডেন্সে নেওয়ার কথা তারা পরোয়া করে না। আপনি ওই জন্য দেখুন সুন্নি ওয়ার্ল্ডে আমেরিকাকে লোকে যথেষ্ট গালাগাল দেয়, কিন্তু যারা মানে যে মানে স্টেট যেগুলো, মানে আমি বলতে চাই যে পাওয়ার সেন্টার যেগুলো, তারা আমেরিকার পক্ষে দাঁড়ায়। সৌদি আরবের রাজা তার পক্ষে দাঁড়াচ্ছে, তার আওয়াম কি বললো না বললো তার মানে পরোয়া আমেরিকা করে না। বাংলাদেশের ক্ষেত্রে জিনিসটা এখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে, যেহেতু বাংলাদেশের এখন যারা মানে ক্ষমতাসীন যে উপদেষ্টা, তারা তো জনগণের সমর্থনের ওপরেই দাঁড়িয়ে আছে বা ক্ষমতায় এসছে। তাহলে তারা আসন্ন যে ইলেকশন, তখন তাহলে তারা কোন দিকে যাবে? তারা কি আমেরিকার পলিসির বিরোধিতা করবে, না আমেরিকা যেহেতু তাদেরকে এই সিংহাসনে বসিয়েছে তাদের প্রতি তারা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মানে নজরানা পেশ করবে বা সেলাম জানাবে? কি করবে? এইটা মোহাম্মদ ইউনূসের কাছে একটা বড় প্রশ্ন। সেই আমেরিকাকে ক্রিটিসাইজ করবে নাকি? কারণ দেখুন, তার আওয়াম কিন্তু তাকে ছাড়বে না, তাকে বলবে যে তুমি একটা ইসলামিক দেশের বিরোধিতা করেছো, তো আমেরিকাকে আমরা সাপোর্ট করবো না। তাদের আওয়ামের আমেরিকাকে ডাম্প করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। ইউনূসের পক্ষে কিন্তু মুশকিল হয়ে যাবে। মুর্শিদাবাদ থেকে আরও একজন যোগ দিয়েছেন, মোহাম্মদ রাহেম আলম। হ্যাঁ, বলুন। আমি বলছি যে আপনি সঞ্চালক হিসাবে বলছেন যে ইরানে খমেনি রাজ চলছে, তাহলে ইসরায়েলে যেটা বেঞ্জামিন নেতানিয়াহুর রাজ চলছে, যেটা গাজাকে ধ্বংস করে দিল, লাখ লাখ শিশু নারীদেরকে হত্যা করা হলো, সেটা কি রাজ? আর বুথের আমলে ইরাককে ধ্বংস করা হলো, সেটাই বা কি রাজ? নিশ্চয়, আপনি শুনতে থাকুন। আমি তো শুরুতেই বলেছি যে ইহুদি তার যে জায়নিজম, সেটাও যেমন একদিক থেকে কাউন্টার পার্ট, মানে এটা বললাম না মানে ওকে সমর্থন দিলাম, বিষয়টাকে ওইভাবে দেখবেন না। I just want to add one thing, মানে যে এটা কিন্তু ঘটনা। বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু মানে বাকায়দা ইলেকশনে জিতে উনি এসছেন, এবং যখন হেরে গেছিলেন সেই মাঝখানে মানে যে ইন্টারিম পিরিয়ড, তখন নাফতালি বেনেট তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, ওনার বিরোধী। কাজে ইসরায়েলের ইলেকটোরাল ডেমোক্রেসি নিয়ে সন্দেহ খুব একটা কিন্তু জায়গা নেই। ইলেকটোরাল ডেমোক্রেসি কোয়েশ্চেন, ধরুন কেউ ইলেকটোরাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে না, ধরুন খিলাফতে বিশ্বাসী হতে পারে, কেউ হতেই পারে, বিশ্বাস নিয়ে তো কিছু বলার নেই, তাহলে তখন আর এই যুক্তি কাজ করে না। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে এস্টাবলিশমেন্ট, 45 ইয়ার্স অফ এস্টাবলিশমেন্ট অফ ইরান, এটা ইরানের মানুষ এটাকে প্রতিবাদ করছে। তাহলে আমি কি ধরবো যে ওইটা ঠিক আছে, ইরানের মানুষ প্রতিবাদ করছে ঠিক আছে, কিন্তু কিভাবে ইসরায়েল গাজার উপর আক্রমণটা চালাচ্ছে, দুটোরই তো উত্তর প্রয়োজন, এবং দুটো যে এগুলো সবটাই ইন্টারকানেক্টেড। দেবশ্রী ভট্টাচার্য। হ্যাঁ, দেখুন, এতে এই যে উনি যে প্রশ্নটা করলেন, উনি একটা আলোচনায় তো একটা পারসেপশন দিয়ে কথা বলা যায়। উনি এক্সপেক্ট করেছিলেন যে অন্যদেরও আমরা খুব বলবো, কিন্তু সেই বলার জায়গাটা তো আজকের প্রেক্ষিত নয়, তাই জন্য বলা হয়নি। ফলে ওটা অন্য কোনো কারণ। যদি প্রেক্ষিত নাও থাকে, মানে বলার অবকাশটা করতে, যদি প্রশ্নটা এটা থাকে যে মানে এই খামেনি, কেন এখন খামেনির প্রতি, খামেনি কিন্তু একটা আহ্বান রেখেছেন গোটা ইসলামিক দুনিয়া একত্রে। কেন হচ্ছে যে যেভাবে আর কি ইসরায়েলের এই ঘটনা ঘটেছে বা আমেরিকা যেভাবে মানে বিভিন্ন জায়গায় রয়েছে, একটা কিন্তু ইসলামিক দুনিয়ার একটা ঐক্যের কথা তিনি বলছেন। এটা বললেও দেখুন, ইসলামিক দুনিয়াতেও তো ডিভিশন রয়েছে। একমাত্র হচ্ছে ওখানে ইরানি একমাত্র শিয়া স্টেট, বাকিগুলো সব সুন্নি স্টেট। এবং ওই যে ইসলামিক অর্গানাইজেশন, যেটা কি যেন নাম, আইওই, তাই তো না, ইসলামিক অর্গানাইজেশন অফ ইসলামিক ওআইএ বোধ হয়, যাই হোক, তার কিন্তু ওআইসি, ইয়েস, তার কিন্তু কিছুটা সমর্থন পেলে অনেক দেশ কিন্তু সমর্থন করবে না এই বিষয়ে।
সেটা আমেরিকার কারণে করবে না বা অন্যান্য কারণেই করবে না, তাদের রিলিজিয়াস ডিফারেন্স না হলে এথনিক ডিফারেন্স রয়েছে শিয়া সুন্নি। আর আপনি যেটা বললেন ইন্টারনাল কোয়েশ্চেনে তো ঠিকই তো, যে যে মহিলারা, ইরানের মহিলারা যেভাবে তাদের মুক্তি চেয়েছে, যেভাবে তারা লিবারেল হতে চেয়েছে, এবং তার বিরুদ্ধে রাষ্ট্রের যে দমন পীড়ন, সেটা তো মানে সর্বজনক, তো সেটা প্রশ্ন তো রয়েছেই, সেটা নিয়ে প্রশ্ন না। প্রশ্নটা এখন হচ্ছে যে এই যুদ্ধটা কি অবশ্যম্ভাবী ছিল? একদিকে যেমন প্রদীপ্ত বললো ওর সাথে কোনো বর্ডার নেই, ইরানের সাথে, সত্যি কথা তো ইরানের সাথে কোনো বর্ডার নেই ইসরায়েলের, তথাপি কিন্তু ইরান ইরাক দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছে, মিডল ইস্টে অবস্থাও ঠিক না, এবং ইরান জানে তাদের ঘোষিত শত্রু, তারাই ঘোষণা করেছে ইসরায়েল তাদের ঘোষিত শত্রু, এবং ইসরায়েল অত্যন্ত পাওয়ারফুল, এবং আমেরিকার সাথে তাদের ছায়াযুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে। এই ঘটনা ভেবে তারা যদিও স্বীকার করছে না, তারা বলছে আমাদের অ্যাটমিক প্রোগ্রামটা পুরোটাই ডেভেলপমেন্টাল পারপাসে, আমাদের অ্যাটমিক প্রোগ্রামটা নট ফর মেকিং অ্যাটমিক ওয়েপেন, এটা বলছে। যদিও ওই IAEA তারা আশঙ্কা প্রকাশ করছে না, ওরা ইউরেনিয়ামের যে সংগ্রহ করে বাড়াচ্ছে অ্যাটমিক শক্তি তৈরি করার জন্যই। এই অবস্থা একটা যুদ্ধ হয়ে গেল, যুদ্ধের তো অনেকগুলো আউটকাম থাকে দাদা। এই যে বিশ্বটা, পৃথিবীটা একটা অশান্ত হচ্ছে, একটা যুদ্ধ মানে রক্তক্ষয়ী যুক্ত, সবাই দাবি করে যে আমরা পার্টিকুলার অবজেক্টে করেছি, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি কিন্তু প্রচুর সিভিলিয়ান মারা যায়, যারা হয়তো এর সাথে সহস্র জন তাদের সম্পর্ক নেই, তারা এই নীতি নির্ধারণের ধারে কাছে না। ফলে এই যুদ্ধগুলো শুরু করার আগে অন্ততপক্ষে এই যতক্ষণ সম্ভব এই কূটনৈতিক নেগোসিয়েশনটা হাইয়েস্ট লেভেলে না করার ফলে, ব্যক্তিগত সম্পর্কগুলো খারাপ থাকার ফলে এক দেশ থেকে আরেক দেশের এই বারবার যুদ্ধের প্রয়োজন হয়ে যাচ্ছে, যেটা কিন্তু মোটেই কাম্য না এই বিশ্বে। নিশ্চয়ই। হ্যাঁ বলুন দীপ্তিমান বাবু। আমি একটা জিনিস এখানে শুধু একটু ইনক্লুড করবো, সেটা হচ্ছে যখন আমেরিকা ইরাক আক্রমণ করেছিল, আজকে ইরানের যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটার জন্য ইরান অনেকটা নিজে দায়ী, এবং খুব পরিষ্কারভাবে এটা বুঝে রাখতে হবে। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আজকে যে মুসলিম বিশ্বের কথা বলে উনি ডাক দিচ্ছেন, খোমেনি, এই যে একজন বক্তা বললেন যে খোমেনি রাজের কথা বলছেন, এখানে বহু প্রশ্ন আছে যে ইসেদের ক্ষেত্রেও, ইরাকের ক্ষেত্রেও অনেক বিস্তীর্ণ একটা সমাজ, শিয়া সমাজের আয়াতুল্লাহ খোমেনির উপরে ক্ষোভ আছে, এটা বাস্তবতাটা মেনে নিতে হবে। এবং আজকে আয়াতুল্লাহ খোমেনির ওপরে রাগটা কিন্তু শুধু ব্যক্তি আয়াতুল্লাহ খোমেনির উপর রাগ, এটা কিন্তু কোনো রিলিজিয়াস যে আপনি ধরবেন সেরকম ভাবার কোনো কারণ নেই। তো ফলে আজকে ইরান যেটা ভুগছে সেটা কিন্তু ইরাকের সময়ে তাদের চুপ থাকার ফসল, এবং হয়তো ভবিষ্যতে সৌদিও ভুগবে আজকে যদি তারা চুপ থাকে। এইরকম কারণ সুন্নি ওয়ার্ল্ডকে সে কোনো মতে, সৌদিকে সে কন্ট্রোল করতে পেরেছে আমেরিকা, পাকিস্তানকে তো একেবারে মানে বাড়ির গার্ড বানিয়ে ফেলেছে, তো ওদের কথা ছেড়েই দিন, বাংলাদেশের অবস্থাও এইরকম। তো এই মূলত তেলের এলাকার মধ্যে এই অংশটা যেটা আছে, সেই অংশটাকে কন্ট্রোল করতে পারছে না। কালকে আয়াতুল্লাহ খুমেনি সরে যাক, পরশুদিন দেখবেন আমেরিকা নিজে ওখানে পরমাণু বোমার এক মানে পরীক্ষা বানানোর ফ্যাক্টরি খুলে দেবে, বলে ভাই এইবার তুমি পাকিস্তানের সঙ্গে লড়াই করো। এইটা হচ্ছে মোদ্দা কথা, এই বাস্তবতাটা বুঝে রেখে। হ্যাঁ, অতীতে আমেরিকার সাথে যখন ইরানের সম্পর্ক তো ভালো ছিল, মানে যখন পায়েলবি রেজিম যখন ছিল, এবং যে মুক্তমনা যেরকম আর কি ইরানের সোসাইটি নিয়ে রয়েছে, সেখানে এই প্রবল ইসলামাইজেশনসের বিরুদ্ধচারণ তো সেখানকার মানুষই করছেন। আমরা ইরানিয়ান সিনেমাগুলো দেখি যখন, তখন তো বিমোহিত হয়ে যায়। আজকে পৃথিবীর কোনো ফিল্ম ফেস্টিভ্যাল ইরানের সিনেমা ছাড়া সম্ভবই নয়। তার কারণ হচ্ছে যে সেখানকার তারা দেখেছেন, তারা একটা নতুন ভাষা নির্মাণ করেছেন, যে ভাষাটাকে মানে এত ডিপ পেনিট্রেটিং। তো সে কথাকে উপেক্ষা করব কিভাবে? সে কথাকে উপেক্ষা করার জায়গাটা কোথায়? ডেফিনেটলি যে এই সমস্ত জায়গায়, মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গা, এটা একটা ডিপ কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে যে যুদ্ধের পরিস্থিতি, সকলেই শান্তি চাইছে, কিন্তু সেই শান্তি প্রক্রিয়ার মধ্যে নতুন কি অ্যাডিশন হবে? মানে দিনের পর দিন মানে চলবে, রেভলিউশনারি গার্ড এসে কাউকে মেরে দেবে, বা হচ্ছে যে পরিস্থিতি আর কি ইসরায়েলের সাথে হলো, সবাই তো দ্বিরাষ্ট্র চেয়েছে, ইসরায়েল এবং প্যালেস্টাইন, কিন্তু করতে পারলো না কেন, বা কেনই বা করা গেল না? এই প্রশ্নগুলো তো খুব গুরুতর প্রশ্ন। শুধুমাত্র একপাক্ষিক জায়গা থেকে যদি আমরা সিদ্ধান্ত, আমি এইটা একটা ছোট্ট বিষয় বলে রাখতে চাই।
সেটা আপনি বিভিন্ন ইসলামিক যে ইগুলো আছে সেখানেই পাবেন। হজরত মোহাম্মদের যেদিন দেহত্যাগ করেন সেদিন কে পরবর্তী খলিফা হবে সেটা কেন্দ্র করে ওনার দেহ দাফন করতে একদিন না দুদিন দেরি হয়েছে। এটা হলো বাস্তবতা। যাই হোক, লড়াইটা সেটা সেদিন হচ্ছে থেকে শুরু ধর্মীয় হয়েছে। স্ক্রিপচারের ভেতরে জানানো কেন ওই বিষয়ে আমি না না একেবারেই আমি অজ্ঞ। বলছি এই লড়াইটা, না আমি এই লড়াইটা বলছি, এই লড়াইটা সেদিন থেকে শুরু হয়েছে একটা সিদ্ধান্ত নিয়ে। কিন্তু আমি আজকের বলছি আধুনিক বিশ্বে এই যে একটা পরিস্থিতি, আরেকজন এই যে বিভিন্ন মানে ইয়েতে আসছেন তারা সকলে নিজেরাই, না এক মিনিট, তারা নিজেরাই হযরত মুহাম্মদের উপস্থিতিটাকে তারা নিজেরাই অস্বীকার করছে। এই দোষটা অন্য কোনো পৃথিবীর নয়, এটা ইসলামিক ওয়ার্ল্ডেরই দোষ যে তারা নিজেরাই হযরত মুহাম্মদকে অস্বীকার করছেন তার মৃত্যুর পরের দিন থেকে। আমি এটা হচ্ছে বাস্তবতা। এই জায়গাটার মধ্যে কোনো ইয়েতে যাচ্ছি না এই কারণেই, তার কারণ হচ্ছে যেহেতু আমি ইসলামিক স্কলার নই, পক্ষে বিপক্ষে নিম্ন মতামত আছে। আমার কথা হচ্ছে যে আধুনিক বিশ্বে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যে পরিস্থিতিটার কথা আপনি এটা বলছেন যে ইসরায়েলে জায়নিজম বা এই যে একটা পরিস্থিতি, টু রাষ্ট্র, এইটার সমাধানও ওখানেও হলো না, বা অন্যান্য জায়গায় যে একটা সকলেই ছিল যে টু স্টেট, দুটো নেশন তৈরি হবে এখানে প্যালেস্টাইন, এটা কোনো না কোনোভাবে এটা ভেস্তে গেল। অর্থাৎ এই ক্ষেত্রে যে পশ্চিমা শক্তির একটা যে ভূমিকা থেকে যাচ্ছে, সেই ভূমিকাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারত কী বা করতে পারে সেই এই ক্ষেত্রে জায়গা থেকে দাঁড়িয়ে তার একটা নিজস্ব নিরপেক্ষ অবস্থান, জোট নিরপেক্ষতা ক্ষেত্রে সে অবস্থান নিয়ে থাকে। এইটা একটা খুব জটিল পরিস্থিতি তৈরি করেছে, সেখানে অনেকে এক্সপেক্ট করেন পক্ষ কেন নিচ্ছি না। দেখুন, প্রথম কথা হচ্ছে ভারত কেন পক্ষ নেবে, ওকে, বা এইটা একটা কথা। এবং ভারত যদি পক্ষ একটা কিছু বিষয়ে নেয়, অন্য দিকে কিন্তু ভারতের অন্যান্য সমস্যা তৈরি হয়ে যাবে। কাশ্মীরের সমস্যাতেও তাহলে লোকে এসে জ্ঞান দেবে যে তুমি এইটা করো ওইটা করো। তো আমাদের ঘোষিত নীতি প্রায় স্বাধীনতার আগে থেকে যে এই দ্বিপাক্ষিক সমস্যাগুলো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যদি মেটে তবেই দীর্ঘস্থায়ী শান্তি হবে, আদারওয়াইজ সম্ভব নয়। আজকের মতো আমরা জনমত এই পর্যন্তই থাকছি। আজকে এই পরিস্থিতির যে কোন দিকে কি বাঁক নিচ্ছে এবং হচ্ছে রাজনৈতিক পরিসরে কি পরিস্থিতি তৈরি করছে, সমস্ত পরিস্থিতির উপরেই আমরা পর্যালোচনা এবং বিশ্লেষণের মধ্যে আগামী সময়ে থাকবো। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, আপনাকে, দীপ্তিমান সেনগুপ্ত আপনাকে এবং ডক্টর প্রদীপ্ত রায়, তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও জানাচ্ছি যারা দেখলেন এবং যারা অংশগ্রহণ করলেন। আপনারা খোলা মনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং অবশ্যই সেই মতামতের মধ্যে আপনারা আপনাদের যে নিজস্বতা, সেই নিজস্বতা অবশ্যই বজায় রাখবেন। আমরা যে কোনো ক্ষেত্রেই বিতর্ককে আমরা ইনভাইট করছি, আপনাদের জন্য এটা অবশ্যই থাকবে হচ্ছে ইউটিউবেও আপনারা পাবেন এবং সেখানেও কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ, নমস্কার।